বিসমিল্লাহির রহমানির রহিম। কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 4 গণিতের অধ্যায় 2 নিয়ে আমি আলোচনা করছি। অধ্যায় 2 কি সম্পর্কে আমরা প্রথমত সেটা দেখব। অধ্যায় 2 হলো তাৎক্ষণিক যোগ বিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা, এবং সেই যোগ বিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের যোগ বিয়োগ রয়েছে, যেমন পাশাপাশি যোগ বিয়োগ, উপর নিচ যোগ বিয়োগ। তাহলে আমরা পাশাপাশি এবং উপর নিচ যোগের অর্থাৎ কি যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলো থেকে আমরা প্রথমে অর্থাৎ কি উপর নিচ যোগগুলো আমরা করার চেষ্টা করব। এরপর ধারাবাহিকভাবে আমরা পাশাপাশি, এরপর খালিঘর পূরণ এবং অন্যান্য যে ধারাবাহিক অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা যাচ্ছি অর্থাৎ কি 32 পৃষ্ঠায় অর্থাৎ 2.6 অনুশীলনের অঙ্কগুলো আমরা করার জন্য চেষ্টা করছি। দেখা যাক। প্রথমে এখানে উপরে নিচে হিসাব করো, অর্থাৎ কি যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমি বাছাই করা অর্থাৎ কি গুরুত্বপূর্ণ বলতে অর্থাৎ কি এখানে যে অঙ্কগুলো একটু বড় রয়েছে অর্থাৎ কি সেইগুলো আমি করার চেষ্টা করবো, কারণ অপেক্ষাকৃত ছোট অঙ্ক যেগুলো রয়েছে উপর নিচ যে ছোট যোগগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারবে। সে কারণে আমি একেবারে প্রথমে একটা সহজ একটা কঠিন এভাবেই করব। দেখা যাক। যেমন 1 নাম্বার অঙ্কের মধ্যে রয়েছে 2 নাম্বার অঙ্কটি আমি প্রথমে করার চেষ্টা করছি। 2 নাম্বার 2 3 4 5 6 2 3 4 5 6। এরপর আছে 5 6 7 3 8 5 6 7 3 8। এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। এই দুটি সংখ্যা যোগ করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের সর্বডান থেকে আমাদের যোগ করতে হবে। এই সর্বডান থেকে যোগ করে আমরা আস্তে আস্তে বামের দিকে আসবো। যেমন এই সংখ্যার এককের স্থানীয় অঙ্ক এবং এই সংখ্যার এককের স্থানীয় অঙ্কগুলো যোগ করব। এটা করা শেষ হলে এরপরে দশকের স্থানীয় অঙ্কগুলো যোগ করব, শতকের স্থানীয় অঙ্কগুলো যোগ করব, এরপরে হাজারের স্থানীয় অঙ্কগুলো যোগ করব, এরপর অযুতের স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তাহলে দেখা যাক। আমরা এককের স্থানীয় অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা রয়েছে 6, দ্বিতীয় সংখ্যার মধ্যে আছে 8। তাহলে 8 6 যদি যোগ করি তাহলে 14 এর মধ্যে অর্থাৎ কি 14 এর 4 বসে যাবে। তাহলে 14 থেকে অর্থাৎ কি একটি 1 থাকবে, সেটা একটা আমি প্রয়োজন এখানে লিখে নিতে পারি। এরপর এই দুটো অর্থাৎ দশকের যে দুটি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্ক যোগ করার পরে ওই একটি আমি যোগ করব। 5 এবং 3 যোগ করলে হয় 8, তার সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে এটা হবে 9। তারপর আমার হাতে কোনো সংখ্যা নেই। এরপরে যাব কি 4 এবং 7 যোগ করলে হয় 4 7 যোগ করলে হয় 11। 11 এর 1 বসে যাবে, আমার থাকবে 1, একটা এই হাজারের অঙ্কের সাথে যোগ হবে। এরপর দেখবো কি 3 আর 6 যোগ করলে হয় 9। তাহলে আমার হাতে রয়েছে 1 যোগ করলে হয় 10, 10 এর বসবে 0। এরপর আমার হাতে আবার 1 রয়েছে, একটা আমি এদিকে দেখে রাখবো। আবার এই যে অযুতের যে সংখ্যাগুলো রয়েছে, যে অঙ্কগুলো রয়েছে, 2 এবং 5 যোগ করব, 2 এবং 5 যোগ করলে হয় 7, তার সাথে আমি হাতে থাকা 1 যোগ করব, তার মানে হয় 8। তার মানে এই সংখ্যাটি দাঁড়ালো অর্থাৎ কি 80,194। 80,194 এই সংখ্যাটি যোগ করলে আমরা পাই 80,194। তাহলে আমরা এটা হচ্ছে যোগফল, 80,194 হচ্ছে অর্থাৎ কি যোগফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আমি একটা অঙ্ক করলাম, এখন আমি আরেকটা অঙ্ক করবো অর্থাৎ কি তিনটি সংখ্যা যেখানে রয়েছে সেখান থেকে আমি একটা অঙ্ক করি। যেমন থেকে বাছাই করব 6 নম্বর অঙ্কটি আমি বাছাই করছি। 6 নম্বর অঙ্কের মধ্যে আছে 4 9 8, 4 9 8, এরপর আছে 4 7। এরপর দ্বিতীয় সংখ্যাটি 1 2 1 1 2 1 4 2। তৃতীয় সংখ্যাটি হলো 1 8 4 1 8
4 3 3 1। তাহলে আমি এই সংখ্যাটিকে যোগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে বলেছিলাম অর্থাৎ কি আমাদের যোগের যে নিয়মটা সেটা হলো অর্থাৎ কি ডান দিক থেকে অর্থাৎ কি বাম দিকে ঘুরে আসবো। তাহলে এককের স্থানীয় অঙ্কের মধ্যে রয়েছে, এককের স্থানীয় অঙ্কগুলো রয়েছে 7 2 1। প্রথমে এই এককের স্থানীয় অঙ্কগুলো যোগ করব। এখানে একটি কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ অবশ্যই আমরা এককের স্থানীয় অঙ্ক থেকে অর্থাৎ কি এদিকে আসার সময় অর্থাৎ কি প্রত্যেকটি অঙ্ক, যেমন এককের স্থানীয় অঙ্ক, দশকের স্থানীয় অঙ্ক, শতকের স্থানীয় অঙ্ক, তারপর হাজারের স্থানীয় অঙ্ক, অযুতের স্থানীয় অঙ্ক, এই অঙ্কগুলো আমাদের সোজা রাখতে হবে। এরপরে যত সংখ্যা বাড়তি হবে সেগুলো কি বাম পাশেই আসবে। তাহলে আমি যোগ করলাম অর্থাৎ কি 7 2 7 8 2 হয় 9, 9 আর 1 হয় 10, 10 এর শূন্য বসে যাবে, হাতে এক থাকবে, একটা আমি এখানে লিখলাম ছোট করে। তারপরে এখানে আছে 4 4 8, দশকের অঙ্কগুলোর মধ্যে আছে 4 4 8, 8 আর 3 হয় অর্থাৎ 11। তাহলে আমার হাতে রয়েছে 1, তাহলে হয় 12, 12 এর অর্থাৎ 2 বসে যাবে, 12 এর 2 বসে যাবে। এরপর আমার হাতে আবার 1 আছে, একটা আমি এদিকে রাখলাম, অর্থাৎ কি 8 1 9, 9 আর 4 হয় 9 আর 4 হয় 13, 13 এর অর্থাৎ কি 13 আমার হাতে 1 আছে, অর্থাৎ এটা সহ হয় 14, 14 এর আমি 4 বসালাম, হাতে আমার 1 আছে, একটা আমি এদিকে রাখলাম। এরপর অর্থাৎ কি এটা যোগ করব, অর্থাৎ কি হাজারের স্থানীয় অঙ্কগুলো আমি যোগ করব। 9 9 আর 2 হয় 11, 11 আর 8 কত হয়, আমি প্রয়োজনে সেটা এদিকে করে নিতে পারি। 11 আর 8 কত হয়, 11 এবং 8 হয় তাহলে 19। তাহলে এটা 19 হয়, আমার হাতে 1 ছিল, তাহলে 20, 20 এর এখানে একটা শূন্য বসবে। এরপর হাতে থাকবে 2, 2টা আমি এখানে রাখলাম। এরপর 4 1 5 6, অর্থাৎ অযুতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা যোগ করছি। 4 1 5, 5 আর 1 6, 6 এখানে আমার হাতে রয়েছে 2, তাহলে হয় 8। তাহলে আমরা যোগফলটা পেলাম অত 80,402, 80,402 এই সংখ্যাটি আমরা পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ 3টি অর্থাৎ কি এবং 2টি উপর নিচ যোগের ক্ষেত্রে আমি প্রথমে 2টি অঙ্ক দিয়ে অর্থাৎ কি করে দেখাবো, এরপর 3টি অঙ্ক অনুরূপভাবে এখানে হবে অর্থাৎ কি 4টি অঙ্ক দিয়ে এভাবে হবে, 5টি অঙ্ক থাকলে সেভাবে অর্থাৎ কি আমরা এককের স্থানীয় অঙ্কগুলো, দশকের স্থানীয় অঙ্কগুলো এবং শতকের স্থানীয়, তারপর হাজার, এরপর হচ্ছে অযুত, এরপর হচ্ছে লক্ষ, এরপর নিযুত, এরপর কোটি, এভাবে অর্থাৎ কি আমরা সোজাসুজি রেখে অঙ্কগুলো আমরা যোগ করতে পারি। প্রত্যেকটি এককের এবং দশকের, শতকের অর্থাৎ অঙ্কগুলো আমরা যোগ করতে পারি এভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যাচ্ছি অর্থাৎ কি এই 9 নম্বর অঙ্কের মধ্যে, যেখানে আছে অর্থাৎ কি বিয়োগের বিষয়। বিয়োগের বিষয় গুলো করব, বিয়োগটা কিভাবে করা যায়। তাহলে বিয়োগটা করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা একটি বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ কি আমরা ঠিকই আগের সংখ্যাগুলো লিখে ফেলি। যেমন এখানে আমি 11 নম্বর অঙ্কটি আমি বাছাই করছি, 11 নম্বর বিয়োগের ক্ষেত্রে 11 নম্বর অঙ্কটি আমি বাছাই করছি। 6 6 8, 6 6 8, 4 2, 4 2। এখানে রয়েছে নিচে যার যে সংখ্যা আছে সেটা হচ্ছে 5 9 3 3, 5 9 3 3 3, 5 9 3 3। এই সংখ্যাটা আমি লিখ করব উপর নিচ বিয়োগ। উপর নিচ বিয়োগ করার সিস্টেম অনেকটা, নিয়মও অনেকটা একরকম, অর্থাৎ আমরা ডান দিক থেকে করে অর্থাৎ কি আসবো। এখন কথা হলো 2 থেকে যদি আমি 3 বিয়োগ করতে চাই, 11 নম্বর অঙ্কটি, 2 থেকে যদি 3 বিয়োগ করতে চাই তাহলে কি সাধারণত নিয়ম হচ্ছে যে কি অর্থাৎ উপরের সংখ্যাটি অর্থাৎ উপরের অঙ্কটি বড় হতে হয়, তাহলে নিচের অঙ্কটি অর্থাৎ বিয়োগ করা কিন্তু সহজ হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উপরের অঙ্ক যেটা রয়েছে এককের ঘরে, যে অর্থাৎ কি প্রথম সংখ্যার মধ্যে এককের ঘরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 3 এর চেয়ে ছোট, তাহলে অর্থাৎ কি 2 থেকে 3 বিয়োগ করা যাবে না। তাহলে আমি কি করব, তাহলে 4 থেকে আমি একটা কি নিব, 4 এটা হচ্ছে দশকের ঘরে আছে, 4 এটা দশকের ঘরে, তাহলে এখান থেকে যদি আমি 1 নিই, এখান থেকে যদি সাপোজ আমি 1 নিই তাহলে এটা হবে 10,
এই এককের গড়ের জন্য হবে 10, তার মানে 10 আর 2 যোগ করলে হয় 12। তাহলে 12 থেকে যদি 3 চলে যায় তাহলে এটা হয় 9। তবে এই সংখ্যাটি এখান থেকে যদি আমি 1 নিয়ে ফেলি তাহলে এটা হবে অর্থাৎ কি 12। 1 বলতে এখানে বুঝতে হবে এখান থেকে 1 নিলাম এই ঘরের জন্য, এই একটা এই যে ঘরের জন্য হয়ে যাবে, 2 এর জন্য হবে 10। আর এই সংখ্যাটি 4টে আর 4 থাকবে না, তখন এটা হয়ে যাবে 3। তাহলে আমি লিখব এখন এই 12 থেকে যদি 3 চলে যায় তাহলে হবে 9। এই সংখ্যাটি হবে 3 হয়ে গেল। 4 এটা 4 নেই 3, তাহলে 3 থেকে যদি 3 চলে যায় তাহলে এটা হবে 0। এরপর 8 দেখতেছি আমরা, 8 দেখতে পাচ্ছি। 8 থেকে কিন্তু 9 যাবে না, 8 থেকে 9 যাবে না। তাহলে আমি কি করব, এর আগের সংখ্যা থেকে 1 নিব। 1 নিব বলতে অর্থাৎ কি এখান থেকে যদি আমি 1 নিই সাপোজ, তাহলে অর্থাৎ কি এই সংখ্যাটি 5 হয়ে যাবে, এই সংখ্যাটি হয়ে যাবে 5। তখন এখান থেকে 1 নেওয়া মানে এই ঘরের জন্য 8 এর জন্য হবে সেটা 10, 8 এর জন্য হবে 10, কারণ একক দশক। তাহলে এই ঘরটা যেহেতু 8 এর ক্ষেত্রে 8 যদি চিন্তা করি একক দশক, তাহলে এখান থেকে 6 থেকে যদি আমি 1 নিয়ে থাকি তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে, অর্থাৎ সেই সংখ্যাটি হয়ে যাবে 8 এটা 8 এর সাথে 1 নিব মানে হচ্ছে যে কি 10 নিব, তার মানে এটা 18 হয়ে যাবে। তাহলে 18 থেকে যদি 9 চলে যায় তখন হবে 9। আর এই সংখ্যাটা আর কিন্তু 6 নাই, তখন 5 হয়ে গেছে। তাহলে 5 থেকে যদি কি 5 চলে যায় তখন হবে 0। এরপরে এটা 6 বসে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 60,909। 60,909 এটা বিয়োগ করলে আমরা এই সংখ্যাটি পাই। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ বিয়োগ করার যে পদ্ধতিটা কিন্তু এভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আরেকটি অঙ্ক করি, সেটা বিয়োগ করার ক্ষেত্রে। যেমন 14 নম্বর অঙ্কটি করি। 14 নম্বর অঙ্কটি যেটা রয়েছে 4000068, 4000068। এরপরের সংখ্যা 34174। তাহলে এই সংখ্যাটিকে আমি বিয়োগ করব, অর্থাৎ একটা সংখ্যা থেকে একটা সংখ্যা আমি এখন বিয়োগ করব। দেখা যাক 8 থেকে যদি অর্থাৎ কি 4 চলে যায়, অর্থাৎ প্রথমে নিয়ম যেটা হলো সেটা আগে বলেছি আমি, অর্থাৎ ডান পাশ থেকে আমাকে বিয়োগ করে আসতে হবে। তাহলে এককের ঘরে রয়েছে 8 এবং 4। তাহলে 8 থেকে যদি 4 চলে যায় তাহলে 8 থাকে 4। এরপর 6 থেকে কখনো অর্থাৎ 7 যাইতে পারে না, 6 থেকে 7 যাইতে পারে না। তাহলে আমি কি করব, এর আগের সংখ্যায় যাব। এর আগের সংখ্যায় দেখতে পাচ্ছি আমরা 0, তাহলে 0 থেকে কোনো দাঁড় নেওয়া যায় না। তাহলে আমি যাব এর আগের সংখ্যায়, এর আগের অঙ্কের মধ্যে যাব। অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি এটাও কিন্তু 0, তাহলে এর 0 থেকে কোনো দাঁড় নেওয়া যায় না। তাহলে আমি যাব 4-এ। তাহলে 4 থেকে প্রথমে এই অঙ্কের মধ্যে অর্থাৎ কি 1 নিব। 1 নিলে অর্থাৎ এটা হয়ে যাবে 1 নিলে এটা হয়ে যাবে অর্থাৎ কি 1 নিলে এটা হয়ে যাবে 10। এটা হবে 10, কারণ একক দশক। তার মানে এখান থেকে 1 নেওয়া মানে 1 নেওয়াটা হচ্ছে 10 নেওয়া, তাহলে একক দশক। তাহলে এখন এই 10 থেকে আমি এখানে একটা 1 নিব, তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে এটা এখান থেকে যদি আমি 1 নিয়ে ফেলি, এই 10টা আর 10 থাকবে না, তখন এটা হবে 9। এটা হবে 9। এরপর এই 10 থেকে আমি এই 6 এর মধ্যে 1 নিব, তার মানে এটা হবে এখান থেকে 1 নেওয়া মানে হচ্ছে এখান থেকে 10 নেওয়া, 10 নিলে এটা হবে 16। তাহলে 16 যখন হবে এই সংখ্যাটি হয়ে যাবে তখন 9। তখন 16 যখন হবে, এখন 16 হলে 16 থেকে আমি 7 বিয়োগ করব। তাহলে 16 থেকে যখন 7 চলে যাবে তাহলে এটা হবে 9। 16 থেকে 7 চলে গেলে হবে কত? 9। এরপর এই সংখ্যাটি আমি দেখবো, এটা কিন্তু আর আমার 10 নেই, এটা 9 হয়ে গেছে। তাহলে 9 থেকে যদি 1 চলে যায় তাহলে এটা হবে 8। তারপরে এই সংখ্যাটি অর্থাৎ কি 0, এটা 0 নেই, এখন এটা 9 হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটি থেকে অর্থাৎ এই অঙ্ক থেকে যদি আমি কি করি অর্থাৎ কি 4 বিয়োগ করি, তাহলে 9 থেকে 4 বিয়োগ করতে হবে। 9 থেকে 4 চলে গেলে 5। এরপর এই সংখ্যাটি কিন্তু অর্থাৎ 4 নাই, এটা 3 হয়ে গেছে। তাহলে 3 থেকে যদি 3 চলে যায় 0। তাহলে আমি শুরুতে 0 বসানোর দরকার নেই, কারণ কোন সংখ্যা 0 দিয়ে শুরু হয় না।
সে কারণে শূন্য কোনো মান নেই। তাহলে আমি এখানে কি পেলাম, বিয়োগফলটা পেলাম কত, 5894। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিয়োগের যে সিস্টেমটা আজকে আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ উপর নিচ যোগ এবং উপর নিচ বিয়োগ, আর সেই জিনিসটা আমাদেরকে দেখালাম। এখন 2 নম্বর অঙ্কের মধ্যে আমি যাচ্ছি। 2 নম্বর অঙ্কের মধ্যে আছে 2 নম্বর অঙ্কের মধ্যে আছে 1 নম্বর, আমি অঙ্কটা করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কটি আমি করার চেষ্টা করব। এখানে দেখা আছে 1 3 7 5 1 3 7 5 যোগ 1 6 1 3 1 যোগ 1 2 1 1 2 1 4 2। এরপরের সংখ্যাটি 1 3 1 1 3 1 0 3। তাহলে এই সংখ্যা, এটা পাশাপাশি যোগের একটা কি অঙ্ক। তাহলে এই সংখ্যাটি আমি যোগ করব। এই সংখ্যাটি যোগ করার ক্ষেত্রে আবার কি, এই যে এটা একটা হচ্ছে গাণিতিক বাক্য, এটা একটা গাণিতিক বাক্য, পুরোটা একটা গাণিতিক বাক্য। এটাকে আমি গাণিতিক বাক্যটাকে আমি যোগ করব। যোগ করার নিয়ম হলো, অর্থাৎ সর্বডানের যে অঙ্কগুলো রয়েছে সেইখান থেকে আমরা যোগ করে আসবো। তাহলে প্রথমে যে একক স্থানীয় যে অঙ্কগুলো রয়েছে, এই সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক, এই সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক, এই সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করব। তাহলে দেখা যাক, শুরু করি। তাহলে এই সংখ্যার মধ্যে একক স্থানীয় হচ্ছে 3, এই সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক 2, এই সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক 1, এই সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্ক 5। তাহলে আমরা যোগ করলে পাই 3 2 5 6 6 5 11। তাহলে 11 এর একটা আমি এই দিক থেকে লেখা শুরু করলাম, 11 এর 1 লিখলাম। এরপর হাতে আমার 1 রয়েছে, একটা আমি এই জায়গায় লিখলাম। এখন দশকের স্থানীয় অঙ্কগুলোর মতো আমরা দেখবো, যেমন এখানে আছে 0, এখানে 4, আর এখানে 3, এখানে 7। তাহলে আমরা যোগ করে দেখবো 0, তাহলে এখানে 2, 0 তো কোনো মান নেই, এখানে 2 আছে, 2 3 5, 2 আর 3 5, 5 আর 7 12, 12 এবং আমার হাতে রয়েছে 1। তাহলে কত হয়, 12 আর 1 হয় 13। 13 এর 3টা বসালাম, অর্থাৎ আমার হাতে 1 থাকবে। 13 এর 3টা বসালাম, আমার হাতে থাকবে 1। 1টা আমি এই জায়গায় লিখে রাখলাম। এখন শতকের স্থানীয় অঙ্কগুলো আমরা যোগ করব। এখানে আছে 1, এখানে 1 2, এখানে আছে 1 3, এখানে আছে 3। তাহলে 3 আর 3 6, তাহলে হাতে যে 1 আছে তাহলে এটা হবে তাহলে 7। এখন আমরা হাজারের অর্থাৎ হাজারের ঘরের অঙ্কগুলো আমরা যোগ করব। তাহলে হাজারের ঘরে এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে 5 হলো। এখানে আছে 6, তাহলে 11, এখানে আছে 1, তাহলে 12। তাহলে 12 এর 2 বসে যাবে, থাকবে হাতে থাকবে 1। একটা আমি এখানে লিখে রাখলাম। এখন এখানে আছে অর্থাৎ কি অযুতের অঙ্কগুলো আমরা যোগ করব। এখানে আছে 1, এখানে 1 2 হয়, এখানে 1 3, এখানে কিন্তু অযুতের ঘরে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা 3 পাইলাম, অর্থাৎ কি 1 2 3 আমরা পেলাম। এরপর আমার হাতে আছে 1, তাহলে হয় 4। তাহলে আমরা পেলাম কত, 42731। এই সংখ্যাটি যোগ করলে 42731 পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো, এই গাণিতিক বাক্যটাকে এইভাবে পাশাপাশি যোগ করা যায়। আবার এটাকে যদি আমরা চাই যে সহজে করার ক্ষেত্রে, সহজে করার জন্য যদি চাই, তাহলে আমরা এটাকে, এই সংখ্যাগুলোকে উপর নিচে বসেই আমরা যোগ করতে পারি। তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেখানে এককের স্থানীয় অঙ্কগুলো, এককের স্থানীয় অঙ্ক থেকে আমাদের খেয়াল রাখতে হবে, ওইদিকে সোজা রাখতে হবে। যদি কোনো সংখ্যা যদি বড় হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু অর্থাৎ বামে আসবে, সেটা বামে আসবে, কিন্তু এককের ঘর থেকে আমাদেরকে অর্থাৎ সোজা রাখতে হবে। তাহলে আমাদের যোগটা অর্থাৎ কি নির্ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপর আমরা 2 নম্বর অর্থাৎ কি বিয়োগের যাচ্ছি। 2 নম্বরটা হলো অর্থাৎ বিয়োগ।
বিয়োগটা আমরা কিভাবে করব? এখানে আছে 2 0 0 0 0, তার মানে 20,000। এখানে বিয়োগ, এরপর হবে 1 8 7 1 8 7 6 0। তাহলে এই সংখ্যাটি থেকে আমি এটা বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ করে আমরা কত পাবো সেটা আমরা দেখব। এটা আমি কিছুক্ষণ আগে অর্থাৎ কি উপরনিচ যে বিয়োগের পদ্ধতি যেটা নিয়ম সেটা আমি করে দেখিয়েছি। এখন পাশাপাশি যেটা বিয়োগ করা যায় সেটা কিভাবে করা যায় সেটাই আমি দেখব। তাহলে দেখা যাক, প্রথমে এই শূন্য থেকে যদি এই শূন্য বাদ দিয়ে ফেলি, এই শূন্য থেকে যদি এই শূন্য বাদ দিয়ে ফেলি, তাহলে হবে 0। শূন্য থেকে এক কথায় শূন্য থেকে শূন্য চলে গেলে হয় 0। এরপর তাহলে এটা আর এটা শেষ। তাহলে আমরা যেগুলো কাজ করে ফেলবো সেগুলো আমরা এইভাবে একটা চিহ্ন দিয়ে, ছোট একটা চিহ্ন দিয়ে আমরা রাখতে পারি। এরপর দেখা যাচ্ছে এখানে 6 আছে, এখানে 0, তাহলে 0 থেকে তো কখনো 6 বিয়োগ করা যাবে না। তাহলে কি সেক্ষেত্রে কি করতে পারি? আমি আগের সংখ্যা, আগের যে অঙ্কটি রয়েছে সেদিকে যাব। দেখতে পাচ্ছি সেখানে 0 রয়েছে, তাহলে এখান থেকে এই 0 থেকে দাঁড় নেওয়া যাবে না, তাহলে এর আগের অঙ্কে যাব। তাহলে ওইটাই কিন্তু 0, ওখান থেকে কোনো দাঁড় নেওয়া যাবে না। তাহলে আমি এখানে সরাসরি 2 এর মধ্যে যাব। 2 থেকে যদি এখানে দাঁড় নিই তাহলে পাবো 1। তাহলে এখান থেকে 1 নেওয়ার তখন হচ্ছে 10 নেওয়া, তাহলে এটা 10 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তখন 1। এখন এই 10 থেকে আমি এই 10 থেকে এখানে একটা 1 নিব, তার অর্থ হচ্ছে এটা হয়ে যাবে 10 আর এটা হবে 9। এরপর আমি এই 10 থেকে অর্থাৎ কি এখান থেকে আমি আরেকটা কি নিব, অর্থাৎ কি 1 নিব। এখানে 1 নিলে অর্থাৎ কি এটা হয়ে যাবে 10 আর এটা হবে 9। তখন এই 10 থেকে আমি কিন্তু 6 বিয়োগ করতে পারবো। এখন 10 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হয় 10 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হয় 4। এখন এই সংখ্যাটি কিন্তু 9 হয়ে গেছে, এখানে 9 হয়ে গেছে। তাহলে 9 থেকে যদি 7 চলে যায়, 9 থেকে যদি 7 চলে যায় তাহলে হয় 2, 8 9 2। এরপর তাহলে এটাও শেষ, আমার এটাও শেষ। তাহলে এখন এই সংখ্যার এই অঙ্কটির দিকে আসি। এই অঙ্ক থেকে যদি আমি এটা বিয়োগ করি, অর্থাৎ হাজারের যে অঙ্কটা রয়েছে সেটা, অর্থাৎ কি এটা 9 আছে, 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে হয় 1। তাহলে সর্বশেষ এটা কিন্তু 2 না, এটা আছে আমার কাছে কত 1। তাহলে আমি এটা লিখে দিতে পারবো 1। তাহলে আমরা বিয়োগ করে পেয়ে গেলাম 11,240। তাহলে পাশাপাশি যে বিয়োগের পদ্ধতিটা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে এভাবেই করতে হবে। এরপর আমরা যাব খালিঘর পূরণ করার ক্ষেত্রে কিভাবে করব। খালিঘরটা আমরা কিভাবে পূরণ করব সেটা একটু দেখব। খালিঘর পূরণ করার ক্ষেত্রে, খালিঘর পূরণ করার 3 নম্বর অঙ্কটি, তাহলে আমি প্রথম অঙ্কটাই করছি। 3 নম্বরের মধ্যে প্রথম অঙ্কটি, যেমন এখানে দেওয়া আছে একটি খালিঘর, এরপর বিয়োগ 6 4 8 3 সমান সমান, অর্থাৎ 3 5 1 7। অর্থাৎ এখানে একটি কালিঘর দেওয়া আছে, শিক্ষার্থীরা এখানে একটি কালিঘর দেওয়া আছে, তারপর হচ্ছে বিয়োগ, তারপর একটি সংখ্যা দেওয়া আছে, এরপরে সমান দিয়ে একটি সংখ্যা দেওয়া আছে। তার অর্থ হচ্ছে এখানে এমন একটি সংখ্যা হবে যে সংখ্যা থেকে এই সংখ্যাটি বিয়োগ দেওয়ার পরে, অর্থাৎ কি 6483 সংখ্যাটি বিয়োগ দেওয়ার পরে এই সংখ্যাটি আসবে। তাহলে এখানে ব্যাপারটি হলো, অর্থাৎ কি আমরা কিভাবে এই সংখ্যাটি আমরা কিভাবে বের করব। তাহলে এই সংখ্যাটি বের করার ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, যেটা হলো কি পক্ষান্তর। একটি কথা আছে পক্ষান্তর বিষয়, পক্ষান্তর। এখন পক্ষান্তর বিষয়টা কি? পক্ষান্তর বিষয়টা হয়তো তোমরা জানো না। পক্ষান্তর বিষয় হলো, অর্থাৎ কি এই জিনিসটাকে এদিকে নিয়ে যাওয়া, এই জিনিসটাকে এদিকে নেওয়া আসা। তাহলে একটা জিনিস যদি এই সংখ্যাটাকে যদি এদিকে নিয়ে যাই এবং ওই সংখ্যাটাকে সমানের ওই পাশের সমানের বাম পাশের সংখ্যাটাকে সমানের ডান পাশে নিয়ে যাব, সমানের অর্থাৎ ডান পাশের সংখ্যাটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? এটাকে বলে পক্ষান্তর। তাহলে এখন এটা করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো এই যে এইদিকে যে সংখ্যাটি, যে চিহ্নটি থাকবে সেটা যদি অর্থাৎ বিয়োগ থাকে, তাহলে এটা যদি এই সংখ্যাটা যদি এদিকে চলে যায় সেটা যোগ হয়ে যাবে।
আর যদি ওই সংখ্যাটার আগে যদি যোগ থাকে তাহলে সেটা এদিকে আসার কারণে সেটা বিয়োগ হয়ে যাবে। যোগ থাকলে বিয়োগ হবে এবং বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে আমরা দেখবো সেই ধারাবাহিকতায় আমরা যদি কি সেটা যদি সহজে আরো একটু সহজ যদি বুঝতে চাই তাহলে আমরা করতে পারি। যেমন বা দিয়ে আমি শুরু করলাম, বা যেমন এই খালি ঘরটি আমি রাখলাম, এই খালি ঘরটি রাখলাম, সমান দিলাম, তারপর এদিকে আমি 3 5 1 7 লিখলাম। তাহলে এদিকে যে সংখ্যাটি রয়েছে সেটা হলো 6 4 8 3। আমি এটা একটু দূরে করে লিখলাম, 6 4 8 3 এই সংখ্যাটি লিখলাম। এখন একটি এখানে একটি চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে বিয়োগ চিহ্ন। তো বিয়োগ চিহ্নটি যখন সমানের পাশে চলে যাবে তখন এটা হয়ে যাবে যোগ, তখন এটা হয়ে যাবে যোগ। তাহলে আমি করতে পারি এটাকে বের করলে, তাহলে এই দুইটা অঙ্ককে আমি যোগ করে করতে পারি। তাহলে আমি সহজ যদি করি পাশাপাশি করতে পারি চাইলে, তাহলে আমি এটা উপর নিচ করি, অর্থাৎ 3 5। শিক্ষার্থীরা আমি একটু তোমরা দেখার সুবিধার্থে আমি সংখ্যাটাকে এদিকে লিখলাম, 3 5 1 7। তাহলে আরেকটি সংখ্যা 6 4 8 3। তাহলে এই দুটি সংখ্যাকে আমি যদি যোগ করি তাহলে কত হবে? 7 আর 3 যোগ করলে হয় 10। 10 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। তাহলে 8 8 আর 1 হয় 9। তাহলে হাতের 1 যোগ করলে হবে 10। 10 এর শূন্য বসে যাবে, আবার হাতে 1 থাকবে। তাহলে 5 এবং 4 যোগ করলে হয় 9। আর তাহলে হাতে 1 আছে, তাহলে এটা যোগ করলে হবে 10। 10 এর শূন্য বসে যাবে, আবার হাতে 1 থাকবে। তাহলে 3 এবং 6 যোগ করলে হয় 9। তাহলে হাতের 1 যোগ করলে হয় 10। তাহলে আমরা পেয়ে গেলাম 10,000। তাহলে এই সংখ্যাটি 10,000, এই সংখ্যাটি হবে 10,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কালীঘরে যে সংখ্যাটি হবে, তাহলে কালীঘর সমান সমান এটা, কালীঘর সমান বের হলো যে এটা। তাহলে কালীঘর তোমাদেরকে বুঝে নিতে হবে যে কালীঘরে যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 10। তার অর্থ হচ্ছে এই ঘরে যদি তুমি যদি 10,000 বসাও, 10,000 বসাও, তাহলে এই সংখ্যাটি থেকে যদি এটা বিয়োগ করো তাহলে এই সংখ্যাটি সহজে বের হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এই অঙ্কটি যদি বুঝতে পারো, এই অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানে 2 এবং 3 নম্বর অঙ্কটি খুব সহজে তোমরা করতে পারবে। এটা খুব সহজ একটি নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এরপরে বাকি দুটি যে অঙ্ক রয়েছে, কালীঘরের যে দুটি অঙ্ক রয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমি এরপরের অঙ্কের মধ্যে যাচ্ছি। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটা হলো কি 4 নাম্বার অঙ্কটি আমরা দেখব। একটি গোদামে, আমরা বই দেখতে পারো প্রিয় শিক্ষার্থীরা, বই তোমাদের সামনে নাও। একটি গোদামে 8,375 বস্তা চিনি এবং 11,860 বস্তা গম এবং 12,720 বস্তা চাল আছে। ওই গোদামে মোট কত বস্তা জিনিস আছে? একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যদি কোনো ক্ষেত্রে যদি মোট কোনো কিছু জিনিস জানতে চাওয়া হয়, এখানে 3টি জিনিস, একটা হচ্ছে চিনি, তারপর হচ্ছে গম এবং একটা হচ্ছে চিনি এবং গম এবং চাল, 3টি জিনিস রয়েছে। এই 3টি যদি কোনো জিনিস যদি জানতে চাওয়া হয়, মোট যদি কোনো কিছু জানতে চাওয়া হয় তাহলে আমাদেরকে এটা যে যোগ করতে হবে। কোনো কিছু যদি মোট করতে বলা হয় তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা হলো যোগ করতে হবে। তাহলে আমি লিখবো 4 নম্বর অঙ্কটি, 4 নম্বর অঙ্কটি লিখবো। তাহলে গোদামে চিনি আছে, গোদামে চিনি আছে 8,375, 8,375 বস্তা। তাহলে গোদামে গম আছে, গোদামে গম আছে 11,000
860 বস্তা, তাহলে 11,860 বস্তা, 11,860 বস্তা। এরপর চাল আছে, তাহলে আমি লিখব গুদামে চাল, চাল আছে কত, 12,720 বস্তা, তাহলে 12,720 বস্তা। তাহলে আমি তাহলে গুদামে কত বস্তা, গুদামে মোট কত বস্তা জিনিস আছে, তাহলে আমি লিখব গুদামে, অথবা এভাবে লিখতে পারি মোট জিনিস আছে, মোট জিনিস আছে সমান। তাহলে আমি এই বিষয়গুলো আমি যোগ করতে পারি, গুদামে মোট জিনিস আছে। তাহলে এই বিষয়গুলো যদি আমি যোগ করি তাহলে আমাদের হয়, প্রথমে আমি দেখব একক স্থানীয় অঙ্কগুলো কি কি আছে, 5 0 এখানে 0, তাহলে এখানে হবে 5, এখানে আছে 7 6, তাহলে 13, 13 আর 2 15, 15 এখানে বসবে 5, তাহলে হাতে থাকবে 1, তাহলে শতকরা গুলো যোগ করি, 3 8 11, 11 আর 7 18, তাহলে হাতে 1 আছে 19, তাহলে 19 এর অর্থাৎ 5 19 এর 9 বসবে, হাতে থাকবে 1, একটা আমি লিখে রাখলাম, তাহলে 8 1 এ হয় 9, 9 আর 2 এ হয় 11, তাহলে হাতে 1 আছে 12, আর 12 এর 2 বসবে, তাহলে হাতে থাকবে 1, একটা আমি লিখে রাখলাম, তাহলে 1 আর 1 হয় 2, 2 আর 1 হয় 3, তাহলে আমরা পেয়ে গেলাম এত বস্তা। তাহলে মোট জিনিস আছে এত বস্তা, অর্থাৎ 32,955 বস্তা। তাহলে এটা হচ্ছে মোট, অর্থাৎ যোগ করার যে অর্থাৎ কি মোট থাকলে কোনো অঙ্কের মধ্যে যদি মোট কোনো কিছু জানতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যোগ করতে হবে। আমি যোগ করে নিলাম। তাহলে পরের অঙ্কে যাচ্ছি, 5 নম্বর। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা অর্থাৎ কি 1543 থেকে 500 বড়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 5 নম্বর অঙ্কটা করছি। 5 নম্বর যে অঙ্কটি, এমন একটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা অর্থাৎ কি 1543 থেকে 500 বড়। তাহলে আমরা এই অর্থাৎ কি একটি এমন একটি সংখ্যা নির্ণয় করব। এই সংখ্যাটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা যেহেতু বড় বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটার সাথে আমরা লিখব প্রথমে 1 5 4 3, নিচে লিখব 5 0 0। তাহলে এই সংখ্যাটি যোগ করব আমরা, 3 আর 0 হয় 3, 4 0 হয় 4, 5 আর 5 হয় 10, 10 এর 0 বসবে, তাহলে হাতে 1, 1 আর 1 হয় 2। তাহলে এটা হবে, এই সংখ্যাটি হবে 2043, 2043। তাহলে কি নির্ণয় সংখ্যাটি, অর্থাৎ সুতরাং নির্ণয় সংখ্যাটি বা নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি অর্থাৎ 2043। তাহলে আমাকে বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করা যা 1543 থেকে 500 বড়। তাহলে সংখ্যাটি হবে যে কি 2043। শিক্ষার্থীরা আমরা এরপরের প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটা আমরা প্রথম পড়ে দেখি। 6 4 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
তাহলে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা প্রথমে দেখব আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে, অর্থাৎ কি বৃহত্তম সংখ্যা হবে বৃহত্তম সংখ্যা সমান, তাহলে 8 6 4 0, 8 6 4 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম হলো সবচেয়ে বড় সংখ্যাটি, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে আমাদেরকে লিখে যেতে হবে। তাহলে 8 সবচেয়ে বড়, এরপর 6, এরপর 4, এরপরে 0, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তাহলে যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করি, ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা যদি চিন্তা করি তাহলে আমাদের কি হয়, তবে সবার আগে কিন্তু শূন্যকে দিতে হবে। কিন্তু ক্ষুদ্রতম সবচেয়ে, অর্থাৎ কি ক্ষুদ্রতম সংখ্যা হলো 0, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না, সেজন্য আমি ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা হলো 0, কিন্তু তার চেয়ে বড় যে সংখ্যাটি রয়েছে, যে অঙ্কটি রয়েছে, আমি সেইটাকে আগে নিয়ে আসবো। তাহলে 4কে নিয়ে আসলাম, তারপরেই বসাবো আমি কি 0, এরপর 6, এরপর 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যে বললো অর্থাৎ কি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তাহলে আমি লিখব সুতরাং পার্থক্য সমান, পার্থক্য বলতে একটা কথা আমরা মাথায় রাখবো, সেটা হলো বিয়োগ করা, কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করা। তাহলে আমি ওই সংখ্যাটিকে, বৃহত্তম সংখ্যাটিকে আগে লিখব 8 6 4 0 বিয়োগ 4 0 6 8। তাহলে এই সংখ্যা থেকে যদি বিয়োগ করি, আমরা যদি কি সহজে করার ক্ষেত্রে আমরা উপর নিচ করতে পারি, অর্থাৎ 8 6 4 0 4 0 6 8। তাহলে আমরা এভাবে করে নিতে পারি, বিয়োগ করবো এটাকে, পার্থক্য বলতে বিয়োগকে বোঝাই। তাহলে আমি প্রথমে দেখবো যে 0 থেকে কিন্তু এককের করে যেটা রয়েছে, প্রথমে 0 থেকে কিন্তু 8 বিয়োগ যায় না। তাহলে আমি 4 থেকে কি নিব, 1 নিব। 4 থেকে 1 নেওয়া বলতে বোঝায়, 4 থেকে 1 নেওয়া বলতে বোঝায় এটা 10 হয়ে যাবে, তার মানে এটা হবে 3। তাহলে 10 থেকে 8 যদি চলে যায়, 10 থেকে যদি 8 চলে যায় তাহলে 2, এটা হবে 3 থেকে কিন্তু 6 যেতে পারে না। তাহলে আমি দেখব এর আগের ঘর থেকে যদি আমি 1 নিই, তাহলে 1 হলে এটা হবে 13, এটা হবে 13, তখন এটা হয়ে যাবে 5। 13 থেকে যদি 6 চলে যায়, 13 থেকে যদি 6 চলে যায় কত হয়, তাহলে 13 থেকে যদি 6 চলে যায় হবে 7। তাহলে আমি এখানে লিখবো 7। এরপর এখানে এটা 5 হয়ে গেল, 5 থেকে যদি 0 চলে যায় তাহলে হবে 5, 8 থেকে যদি 4 চলে যায় তাহলে হবে 4। তাহলে আমরা পেয়ে গেলাম 4572, 4572 এটা পেয়ে গেলাম। তাহলে আমাকে এখন আমরা বুঝে নিব যে সেটা, অর্থাৎ গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হবে, যে পার্থক্য অর্থাৎ ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার পার্থক্য হচ্ছে 4572। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরের অঙ্কটিতে আমি যাচ্ছি, সর্বশেষ অঙ্কটি করে আমি আজকের ভিডিও ক্লাসটি আমি শেষ করব। এখানে বলা হচ্ছে অর্থাৎ কি 56806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হবে, এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে আমি এটাকে 7 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি, তাহলে 56806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে, কোন সংখ্যা যোগ করলে। তাহলে আমি প্রথমে লিখব 56806 যোগ, তাহলে কোন সংখ্যা সেটা কিন্তু আমাদের জানা নাই, সেজন্য আমি একটা বক্স নিলাম, কোন সংখ্যা জানা নাই এটা সমান। তাহলে আমাকে বলা হলো এত এর 56806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 66932 হবে, 66932 হবে এই সংখ্যাটি। তাহলে এখানে এমন একটি সংখ্যা যোগ করতে হবে আমাকে, যা যোগ করলে অর্থাৎ কি
এটা ৬৪,৯৩২ হবে। তাহলে আমরা এই সংখ্যাটি পাবো কিভাবে? এই সংখ্যাটি পাওয়ার একটা নিয়ম হচ্ছে যে কি, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি পক্ষান্তরের যে বিষয়টি রয়েছে আর সেটি আমি করব। তাহলে এটাকে আমি রাখলাম, খালি ঘরটা এদিকে শুরুতে রাখবো। তাহলে এই সংখ্যাটি আমি আগে লিখব ৬৪,৯৩২। তাহলে এই সংখ্যাটিকে আমি এই সংখ্যাটি কি করব, এই সংখ্যাটি পক্ষান্তর করব। পক্ষান্তর করলে তাহলে এদিকে নিয়ে যাব, সমানের পাশে চলে যাবে ৫৬,৮০৬। ৫৬,৮০৬। এখন এই সংখ্যাটিতে আমি এদিকে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, সমানের পাশে চলে গেছে। এখন এটার আগে কোনো চিহ্ন যদি না থাকে, কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেখানে যোগ থাকবে। তাহলে এখানে একটা যোগ আছে। তাহলে আমি এই যোগ চিহ্নটা যখন এদিকে সমানের পাশে চলে যাবে, তখন এটা হয়ে যাবে বিয়োগ। তার মানে আমি এটা থেকে এই সংখ্যাটি বিয়োগ করব। তাহলে আমি লিখি, সহজে বোঝার জন্য আমি উপর নিচ বিয়োগ করব। ৬৪,৯৩২। এদিকে লিখব ৫৬,৮০৬। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে বুঝবো যে এখন এককের স্থান নিয়মগুলো আমরা বিয়োগ করে দেখি। ২ থেকে ৬ বিয়োগ করা যাবে না, তাহলে আমি ৩ থেকে ১ নিব। ৩ থেকে ১ নেওয়ার অর্থ হচ্ছে ৩ থেকে ১ নেওয়ার অর্থ হচ্ছে ২ এর জন্য সেটা দশক, তাহলে এটা ১০ হয়ে যাবে। তার অর্থ হচ্ছে ১০ এর সাথে ২ যোগ করলে ১২ হয়, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে ২। তাহলে ১০ থেকে ১০ এর সাথে ২ যোগ করলে ১২ হয়। ১২ থেকে যখন আমি ৬ বিয়োগ করব, তখন এটা হবে ৬। আর এই সংখ্যাটি হয়ে গেল ২। ২ থেকে ০ চলে গেলে ২। ৯ থেকে ৮ চলে গেলে ১। এরপর এটা ৪। ৪ থেকে কিন্তু ৬ যেতে পারে না, বিয়োগ করা যাবে না। তাহলে আমি এর আগের ঘর থেকে একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে ১। আর ১ নেওয়ার অর্থ হচ্ছে এটা হবে ১ নেওয়ার অর্থ হচ্ছে এটা ৪ এর জন্য এটা হচ্ছে দশক। তাহলে একক দশক। তাহলে এটা ১০। ১০ এর সাথে ৪ যোগ করলে হয় ১৪। ১৪ থেকে ৬ চলে গেলে তাহলে ৮। ৮। আর এই সংখ্যাটি হয়ে গেছে তখন ৫। ৫ থেকে যখন আমি ৫ বিয়োগ করব ০। ০টা শুরুতে বসানোর দরকার নেই। তাহলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ ৮,১২৬। ৮,১২৬। তাহলে বা কালীঘর সমান ৮,১২৬। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই খালিঘর সমান মানে এটা মানে হচ্ছে যে খালিঘরে এই সংখ্যাটি হবে। তার মানে এখানে যদি আমি ১ ৮ ১ ২ ৬ সংখ্যাটা বসাই, তাহলে এই দুটো যোগ করলে এই সংখ্যাটি পাওয়া যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং বাকি যে অঙ্কগুলো আমরা করিনি সেগুলো কিন্তু তোমরা আজকে আমি যে অঙ্কগুলো করেছি সেগুলোর উপর ভিত্তি করে তোমরা সব অঙ্ক আশা করি পারবে। এখানে কঠিন তেমন কিছু নাই। আজকের ভিডিও ক্লাসটি আমি শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।